মুর্শিদাবাদ এক ঐতিহাসিক শহর। মুর্শিদাবাদ বললেই আমাদের প্রথমেই মাথায় আসে হাজারদুয়ারি। কিন্তু একসময় বাংলা, বিহার ও ওড়িশার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। তাই এর আনাচে কানাচে লেগে আছে অনেক ইতিহাস। চলুন আজ তাহলে আমরা ঘুরে দেখি এই শহরের কিছু ঐতিহাসিক নিদর্শন। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লং ড্রাইভ প্ল্যানার। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন একটা লং ড্রাইভ নিয়ে। আজকে আমরা যাব ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা ট্রেনে করে আসতে চান তারা চলে আসবেন মুর্শিদাবাদ জাংশন স্টেশন। এখান থেকে টোটো নিয়ে চলে আসবেন হাজারদুয়ারি। আর যারা বাসে আসবেন তারা চলে আসবেন বহরমপুর বাস স্ট্যান্ড এবং এখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসবেন হাজারদুয়ারি। আর যারা আমাদের মতো গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য বাই রোড জার্নির ফুল ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে। এবার আসা যাক এখানে কি ঘুরে দেখবেন। প্রথমেই বলে রাখা ভালো, মুর্শিদাবাদ একদিনে ঘুরে দেখা যায়, আবার হাতে সময় থাকলে এক রাত 2 দিনেও মুর্শিদাবাদ ঘুরে দেখা যায়। হাজারদুয়ারি সরকারি পার্কিং যেহেতু একটু দূরে, তাই এখানে আপনি কাছাকাছি বেশ কয়েকটি প্রাইভেট পার্কিং দেখতে পাবেন। কিন্তু আমরা যেখানে খাবার খেয়েছিলাম সেই দাদাভাই হোটেলের নিজস্ব পার্কিং থাকায় আমরা গাড়ি সেখানেই রেখে দিয়েছিলাম ফ্রিতে। প্রথমে দরদাম করে 800 টাকা দিয়ে আমরা একটি ঘোড়ার গাড়ি বুক করে নিলাম। আপনারা চাইলে টোটো ধরেও আশেপাশের জায়গা ঘুরে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ হতে পারে 5 থেকে 600 টাকা। তবে ঘোড়ার গাড়ি করে চড়ার মজাই আলাদা। প্রথমেই আমরা পৌঁছে গেলাম কাঠগোলা বাগান দেখতে। সুবৃহৎ এই গেট ক্রস করে বিশাল এক বাগান পেরিয়ে মেন এন্ট্রি গেট। মাত্র 30 টাকার বিনিময়ে আপনি ঘুরে দেখতে পারবেন তখনকার শিল্প স্থাপত্যের এই নিদর্শন। ভিতরে ঢুকেই বাঁদিকে প্রথমেই দেখতে পাবেন এই সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথের 3টি পথ ছিল, যার একটি গিয়েছিল হাজারদুয়ারি, একটি জগৎ শেঠের বাড়ি ও একটি ভাগীরথী গঙ্গা। কিন্তু পরবর্তীকালে ভাগীরথীর খনন কার্যের সময় এতে জল ঢুকে পড়ায় বর্তমানে এটি যাতায়াতের অযোগ্য হয়ে গেছে। সামনে এগোলেই চোখে পড়বে এই সুবৃহৎ প্যালেস। 1873 সাল নাগাদ 2 মারোয়ারি জৈন ব্যবসায়ী ধনপত সিং দুগর এবং লক্ষ্মীপদ দুগর এই প্যালেসটি বানান মূলত মুঘল ও ব্রিটিশ উচ্চপদস্থ কর্তাদের আলোচনাস্থল ও বিনোদনের জন্য। ভিতরে রয়েছে বিশাল বিশাল ঝাড়বাতি, আয়না, সভাগৃহ, ডাইনিং রুম, সাথে অ্যান্টিক সব ডাইনিং সেট, আসবাবপত্র ইত্যাদি। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। প্যালেসের সামনে রয়েছে বিশাল এক পুকুর, যেখানে নাকি তখন পদ্ম চাষ হতো। এখন এখানে দেখা মিলবে প্রচুর রাজহাঁস ও নানা রঙের মাছ।
একটু এগোলেই রয়েছে জৈনদের উপাসনা গৃহ, যার মার্বেলের ইমারতি কাজ আপনাকে মুগ্ধ করবে। আর একটু এগোলেই চোখে পড়বে গোলাপ বাগানের মাঝে সাদা মার্বেল নির্মিত পরেশনাথের জৈন মন্দির বা আদিনাথের মন্দির, যা 1933 সালে তৈরি হয়েছে। ভিতরে রয়েছে আদিনাথের মূর্তি এবং 17 জন জৈন তীর্থঙ্করের মূর্তি। সামনের পুকুরে রয়েছে অনেক বড় বড় মাছ। এই মাছ কিন্তু খাওয়ার জন্য না, জৈনরা মাছেদের উপাসনা করতেন। জৈন ধর্মের মূল মন্ত্রই ছিল অহিংসা। বেরোনোর সময় দেখে নিলাম এক ছোট চিড়িয়াখানা, যেখানে রয়েছে বেশ কিছু পাখি আর মাছ। মামি, তুমি কি গাড়ি চালাচ্ছ? হর্স কার চালাচ্ছ? ও ওয়াও, এ তো তুমি তো সারথি হয়ে গেছো মামি। আমার দিকে তাকাও একবার। ওয়াও, হ্যাঁ ঠিক আছে, চলো চলো। এরপর আমরা এসে পৌঁছালাম জগৎ শেঠের বাড়ি। মাত্র 30 টাকার বিনিময়ে ঘুরে দেখতে পারবেন এখানের মিউজিয়াম, গুপ্তঘর ও ঐতিহাসিক শিল্প স্থাপত্য ও কারুকার্য। জগৎ শেঠ আসলে একটি উপাধি ছিল। সেই সময় বাঙালি জৈন ব্যাংকিং পরিবার ছিল এই জগৎ শেঠের পরিবার, যেখান থেকে নবাব, রাজা, এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও লোন নিত। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পিছনে এই পরিবারেরও বড় ষড়যন্ত্র ছিল। ভিতরে কামানের চাকাগুলো খোলা ছিল। প্রথমে ভাবলাম হয়তো চাকাগুলো খোলাই থাকে, পরে দেখলাম না, চাকাগুলো আবার লাগানো হচ্ছে। মিউজিয়ামের ভিতরে দামি বস্ত্র, আসবাবপত্র, গান বাজনার সামগ্রী থেকে শুরু করে তখনকার মুদ্রা, স্পেশালি 2.5 টাকার মুদ্রা, সব কিছু এখনও অক্ষত আছে। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। বাইরে বেরিয়ে রয়েছে একদম ফটোজেনিক ব্যাকড্রপ, যেখানে ছবি তোলার চান্স কিন্তু মিস করবেন না।
এরপরে আমরা এসে পৌঁছালাম দেবী সিংয়ের রাজপ্রাসাদ, যা নসিপুর রাজপ্রাসাদ নামে পরিচিত। দেবী সিং ছিলেন পানিপত থেকে আসা একজন ব্যবসায়ী, যিনি 1776 সালে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন। পরবর্তীকালে তাঁর বংশধর রাজা কৃতিচাঁদ বাহাদুর এটির পুনর্নির্মাণ করেন। দেবী সিং কিন্তু প্রচণ্ড অত্যাচারী একজন রাজা ছিলেন, যিনি রাজস্ব না আদায় হলে প্রজাকে হত্যা করতেও পিছপা হতেন না। এটি হলো নসিপুর আখড়া। এর ভিতরে রয়েছে রঘুনাথ ঠাকুরের এক বিশাল মন্দির। সোনা চাঁদি রূপো দিয়ে তৈরি রথ রয়েছে এখানে, যেটি রথযাত্রার সময় এখনও বের হয়। এর ভিতরে আপনি দেখতে পাবেন রূপো দিয়ে তৈরি ছোট রথ। এটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি প্রথম গাড়ি, যার তখনের মূল্য ছিল 80 টাকা। এই সেই রঘুনাথ দেবের মন্দির। মন্দিরটি বেশ বড়, ভিতরে চোখে পড়বে তৎকালীন কারুকার্য। এটি নিমকহারামের দড়ি। পলাশির যুদ্ধে হেরে পালিয়ে যাওয়ার সময় নবাব সিরাজউদ্দৌলাকে এখানেই ধরে মির্জাফর এবং ষড়যন্ত্রকারীরা হত্যা করেন, তাই এই জায়গাটি নিমকহারামের দড়ি নামে পরিচিত। জাফরগঞ্জ প্যালেসের ঠিক অপোজিটেই শায়িত রয়েছে মির্জাফর এবং তার পরিবারের 1100 কবর, যেটি 10 টাকা টিকিট বিনিময়ে আপনি ঘুরে দেখতে পারবেন। এখানেই শায়িত রয়েছে নবাব সৈয়দ মোহাম্মদ জাফর আলী খান যথা মির্জাফরের কবর এবং পরবর্তীকালে তার বংশধরেদের কবর। এখন হয়তো সেই সংখ্যাটা 1100 কিছু বেশি হতে পারে, কারণ তার পরিবারের সবাইকে এখানেই কবর দেওয়া হয়। এটি মুর্শিদকুলি খাঁর মেয়ে আজিবুন্নেসা বেগমের জীবন্ত কবর। শোনা যায় আজিবুন্নেসা বেগম এক মারণ রোগে আক্রান্ত হন, সম্ভবত টিবি, যাতে হাকিম তাকে প্রতিদিন একটি করে জীবন্ত বাচ্চার কলিজা খেতে বলেন। 2-1 বার এরকম করলেও নবাব যখন জানতে পারেন, নবাব নিজের মেয়েকে জীবন্ত কবর দেওয়ার নিধান দেন। তবে এ নিয়ে অনেক মতভেদ আছে। আমরা আবার ঘোড়ার গাড়ি চেপে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। রাস্তার দুধারে দেখতে পেলাম প্রচুর নার্সারি। এরপর আমরা চলে এলাম কাটরা মসজিদ। এই কাটরা মসজিদ বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ নির্মাণ করেন 1723-24 সালের মধ্যে। এখানে এক দুর্গে নামাজ পড়তেন আর এক দুর্গ থেকে শত্রুদের উপর নজর রাখতেন। এই কাটরা মসজিদ ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে এবং এখানের কোনো প্রবেশ মূল্য নেই। মুর্শিদ কুলি খাঁ জন্মসূত্রে দাক্ষিণাত্য বা ওড়িশার গরিব এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। শৈশবে তার বাবা মা তাকে হাজি শাফি ইস্পাহানির নামে এক উচ্চপদস্থ মোগল কর্মকর্তার কাছে বিক্রয় করেন। ইস্পাহানি তাকে নতুন নাম করেন মোহাম্মদ হাদি এবং সাথে তাকে দেওয়ানির কাজ শেখান। সৎভাবে দেওয়ানির কাজ করায় সম্রাট ঔরঙ্গজেবের নজরে আসেন এবং 1700 খ্রিস্টাব্দে তাঁকে কর্তলব খাঁ উপাধি দিয়ে বঙ্গদেশের দেওয়ান পদে অভিষিক্ত করেন।
এই সময় ঔরঙ্গজেবের পৌত্র আজিমুন শান বাংলার সুবেদার ছিলেন এবং তার সমস্ত অবৈধ ব্যবসা বাণিজ্যের কথা সম্রাটকে চিঠিতে জানালে সুবেদার আজিমুন শান মুর্শিদ কুলি খানকে হত্যা করার ষড়যন্ত্র করেন। এই কথা সম্রাট ঔরঙ্গজেব জানার পরে 1702 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে দফতর স্থানান্তরকরণের অনুমতি দেন এবং তার পৌত্রকে পাটনায় সরিয়ে দেন। পরে 1703 খ্রিস্টাব্দে সম্রাট তার কাজে খুশি হয়ে তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধি দেন। 1704 খ্রিস্টাব্দে সম্রাট তার নাম অনুসারে মুর্শিদাবাদের নামকরণ করেন মুর্শিদাবাদ। 1717 খ্রিস্টাব্দে তিনি বাংলার সুবেদার পদে নিযুক্ত হন এবং এই সময় তিনি ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। 1729 খ্রিস্টাব্দে 30শে জুন তিনি মৃত্যুবরণ করেন এবং তার সমাধি এই কাটরা মসজিদের নিচেই সিঁড়ির নিচে সমাধিস্থ রয়েছে। আর এই গেটগুলো যে দেখছেন, হ্যাঁ, এগুলো হচ্ছে সিপাই গেট। সিপাই গেট, সিপাই দাঁড়িয়ে থাকছে। আচ্ছা, কোথায় থেকে লোক আসছে নবাবের কাছ থেকে হ্যাঁ, দেখা করতে, এখানে দাঁড় করিয়ে নবাবের কাছে খবর যেত। ও যদি বলতো নিয়ে আসো তাহলে যেত, নাহলে ঘুরিয়ে যেত। ওটা সিপাই গেট, এটা সিপাই গেট, তিনটে গেট আছে। আচ্ছা, আর এটা হচ্ছে কাটরা মসজিদের সোজা গেট। কাটরা মসজিদের সোজা গেট, সোজা গেট, যেটা রাস্তাটা দেখালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম সোজা উঠবে কাটরা। নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে সাধু। সাধু, 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 সাধু বললে সাধু বললেই সবাই আপনাকে চেনে। আর আমাকে এখানেই পাবেন, নাহলে সামনে যেতে পাবেন। কাকু কিন্তু খুব ভালো করে আমাদেরকে ঘুরিয়ে দেখেছেন চারিদিকে এবং চারিদিকে সুন্দরভাবে আমাদের সব কিছু বর্ণনা করেছেন। কাকুর সব থেকে ভালো ব্যবহার হচ্ছে যেটা, কাকু খুব সুন্দর ব্যবহার করেছেন আমাদের সাথে, কোনো রকম তাড়া দেননি, আমাদের মতন নিজের মতন ঘোরাতে চেয়েছে। আপনারা যারা এখানে আসবেন মুর্শিদাবাদ, কাকুর সাথে অবশ্যই যোগাযোগ করবেন। কাকুর ফোন নাম্বারটা আমরা ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। ঠিক আছে কাকু, ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই। এরপর আমরা এসে পৌঁছালাম ঐতিহাসিক হাজারদুয়ারি। 25 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে আমরা ঢুকে পড়লাম হাজারদুয়ারির ভিতর। এখানে টিকিট কাউন্টার 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে আর ভিতরে থাকার সময় বিকেল 5টা পর্যন্ত। শুক্রবার হাজারদুয়ারি বন্ধ থাকে। গঙ্গার তীরে অবস্থিত হাজারদুয়ারি ব্রিটিশ অধিকৃত মুর্শিদাবাদের এক ঐতিহাসিক নিদর্শন। মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন জা আনুমানিক 1829 থেকে 37 খ্রিস্টাব্দে এই হাজারদুয়ারি নির্মাণ করেন, যা নির্মাণে তখন খরচ হয়েছিল প্রায় 17 লক্ষ টাকা। এর নাম হাজারদুয়ারি হলেও আসল দরজা 900টি, বাকি 100টি নকল দরজা। এটি হলো বিখ্যাত বাচ্চাবালি তোপ, যেটি কিনা ইতিহাসে মাত্র একবারই চালানো হয়েছিল এবং যখন চালানো হয়েছিল আশেপাশের গ্রামের গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যায়, তাই এর নাম রাখা হয় বাচ্চাবালি তোপ। হাজারদুয়ারির ভিতরেই রয়েছে এই সুন্দর মদিনাটি। মক্কার পবিত্র মাটি এনে তৈরি হয় এই মদিনা সম্রাট সিরাজউদ্দৌলার আমলে, যাতে সাধারণ মানুষ এখানে থেকেই হজ করার সুযোগ পান। হাজারদুয়ারির মূল দরজার ঠিক বিপরীতে রয়েছে এই ইমারত নিজামত ইমামবাড়া। হুমায়ুন জার পুত্র নবাব মনসুর আলী খাঁ এটি নির্মাণ করেন। এটি
মোহরমের সময় মাত্র 10 দিনের জন্য পর্যটকদের জন্য খোলা থাকে, বছরের বাকি সময় বন্ধ থাকে। আপনারা এখানে রাত্রিবাস করতে চাইলে হাজারদুয়ারির আশেপাশে রুম পেয়ে যাবেন 600 থেকে 1200-1500 টাকার মধ্যে। তবে আমাদের সাজেশন থাকবে মতিঝিলের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাংলো, যেখানে থাকলে আপনারা সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। হাজারদুয়ারি থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 5টা বেজে গিয়েছিল। এরপর আমরা দাদাভাই হোটেলে ফিরে আসি, যেখানে আমাদের অলরেডি লাঞ্চ অর্ডার করাই ছিল। ওনারা শুধু আমাদের জন্যই এতক্ষণ দোকান খোলা রেখেছিলেন। এখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আমরা গাড়িতে চেপে বসলাম আবার কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে। মাঝে দেখে নিলাম ওয়াসিম মঞ্জিল, কিন্তু ততক্ষণে গেট বন্ধ হয়ে গিয়েছে, তাই আমরা আর ভিতরে ঢুকতে পারলাম না। মতিঝিলটাও দেখার ইচ্ছা ছিল, কিন্তু আবার বাড়ি ফিরতে অনেকটা রাত্রি হয়ে যাবে ভেবে তাই আমরা আর এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাজ্য রাজনীতি কখনোই যে ফুলের মতো সুন্দর নিষ্পাপ না, তার সব পরতে হিংসা, ষড়যন্ত্র, হত্যা লেগে আছে। মুর্শিদাবাদের প্রত্যেক নিদর্শন সেই সত্যকে সামনে থেকে দেখেছে। বলে রাখা ভালো, ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য গুগল বা লোকমুখে শোনা, এর সত্যতা যাচাই আমরা করিনি। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভিডিওর মাধ্যমে আপনারা যদি নতুন কোনো তথ্য জানতে পারেন সেটাও আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।